প্রথম দিন শ্বশুরবাড়িতে পা রেখে চমকে গেলাম আমি। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার ওই 4 বছর আগে হারিয়ে যাওয়া প্রেমিক। আমি থমকে দাঁড়ালাম। রাইহান আমাকে দেখেও না দেখার ভান করে সামনে থেকে চলে গেল। ওর ভালোবাসার স্মৃতি নিয়েই এত বছর ছিলাম আমি। কিন্তু ইদানিং আব্বু খুব বেশি অসুস্থ হওয়ায় ওনার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ওনাকে একটু শান্তি দিতে চেয়েছিলাম। কিন্তু এ আমি কি দেখলাম? রাইহান এখানে কেন? বিড়বিড় করতেই পেছন থেকে জায়েদ অর্থাৎ আমার স্বামী আমাকে ডাক দিলেন। আমি পিছু ঘুরতেই উনি ইশারায় কিছু একটা দেখালেন, কিন্তু সেদিকে আমার দৃষ্টি গেল না। বুকের ভেতর কেমন ধকধক করতে লাগলো, চোখ ঝাপসা হয়ে আসছে। আমি পাশের আলিশান সোফায় বসে পড়লাম। এভাবে হঠাৎ বসে পড়াতে শ্বশুরসহ বাড়ির সবাই উত্তেজিত হয়ে পড়লেন। শাশুড়ি মা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, বৌমা, শরীরটা কি খারাপ লাগছে? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। সঙ্গে সঙ্গে আমাকে তাড়াতাড়ি জায়েদের ঘরে নিয়ে যাওয়া হলো। বিশাল রুম, চারপাশে বইয়ের সেলফ। লোকটা নিশ্চয়ই বই খেকো। রাইসা আপা, জায়েদের বড় বোন, আমাকে বেডে বসিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। রুমটা নিস্তব্ধ। ঠিক সেই সময়ই আমার বুকের ভেতর একটা অদ্ভুত টান, যেন কারো উপস্থিতি টের পেলাম। আমি বেড থেকে নেমে দরজার সামনে উকি দিলাম। কেউ নেই। তবু কেন মনে হচ্ছে রাইহান এখানেই আছে। আবার বেডের দিকে ফিরতেই দরজার আড়াল থেকে হুট করে কেউ আমাকে হ্যাঁচকা টানে নিজের দিকে টেনে নিল। আমি ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে ফেললাম। 2 সেকেন্ড পর চোখ খুলতেই আরও বেশি চমকালাম। তুই রাইহান? ও বাঁকা হাসল। বিয়ে করে দিব্যি শ্বশুরবাড়ি চলে এলে, আমার কথা একবারও ভাবলি না? তোর ভালোবাসা এতটাই ঠুনকো ছিল? আমি গলা শক্ত করে কান্না আটকালাম। সিরিয়াসলি? আমার ভালোবাসা ঠুনকো? তাহলে 4 বছর আগে আমাকে একা ফেলে রেখে পালিয়ে গিয়েছিলি কেন? একবারও খোঁজ নিলি না? আর আজ এসে ভালোবাসা নিয়ে প্রশ্ন করিস? রায়হান চোখ নামিয়ে বলল, আমি তোকে ছেড়ে পালাইনি। আমি ঠান্ডা গলায় বললাম, তাহলে এত বছর কোথায় ছিলি? ওর মুখ শক্ত হলো। এখন সব বলবো, কিন্তু আগে শোন, কাল ভোরে সবাই ওঠার আগে ছাদে আসবি, আমি প্রমাণ নিয়ে থাকব। আমি রাগে কাঁপতে কাঁপতে ফিসফিস করে বললাম, তুই আমার স্বামীর বাড়িতে কেন? তুই কি আমার জীবনটা আবার ধ্বংস করতে এসেছিস? রায়হান জবাব না দিয়ে শুধু বলল, মিতা, আমি তোকে এখনও ভালোবাসি। ভালোবাসি শব্দটা শুনে বুকটা কেঁপে উঠল। আমি দাঁত চেপে বললাম, এই শব্দটা আর বলিস না। ঠিক তখনই বাইরের দিকে কারোর পায়ের শব্দ। রায়হান তাড়াতাড়ি দরজার দিকে সরে গেল। যাওয়ার আগে শুধু একবার আমার দিকে তাকালো, চোখে পানি টলমল, তারপর নিঃশব্দে বেরিয়ে গেল। আমি দরজার দিকেই তাকিয়েছিলাম। ঠিক তখনই দরজা খুলে জায়েদ ঢুকলেন। উনি ভেতর থেকে দরজা লক করে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। আমার মাথার ভেতর তখন একটাই ভাবনা, যদি রায়হান সত্যিই প্রমাণ দেখাতে পারে আর জায়েদ সত্যিই দোষী হয়, তাহলে আমি এই মানুষটার সাথে সারা জীবন কিভাবে থাকব? জায়েদ আমার পাশে এসে বসতেই আমি খানিকটা সরে গেলাম। উনি খেয়াল করলেন কিনা জানি না, হাতে একটা আংটি নিয়ে বললেন, এটা তোমাকে পরিয়ে দিতে চেয়েছিলাম। আমি খুব আস্তে বললাম, আজ থাক, অন্য দিন প্লিজ। জায়েদ একটু থমকে আমার দিকে তাকালেন। চোখাচোখি হতেই অদ্ভুত শিহরণ ছড়িয়ে গেল শরীরে। ওনার চোখে একটা শান্ত মায়া, যা আমাকে সহজে বিশ্বাস করতে দেয় না যে উনি খারাপ মানুষ। তবু রায়হানের কথাগুলো মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। জায়েদ অংটিটা পাশে রেখে বললেন, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, হালকা ড্রেস পরে ফ্রেশ হয়ে নাও, তারপর একটু ঘুমাও। নতুন বাড়ি, নতুন পরিবেশ, কষ্ট হবে জানি। উনি ছোট্ট করে হাসলেন। সেই হাসিটা অস্বস্তিকরভাবে সুন্দর। আমি নিজের অজান্তেই ভাবলাম, এমন হাসি কি মিথ্যে হতে পারে? কিন্তু ভাবলেই গা শিউরে উঠল। আমি ঠিক তখনই বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেলাম। শাওয়ার নিতে নিতে মাথার ভেতর যুদ্ধ চলল। একদিকে পুরনো প্রেম, অন্যদিকে স্বামী। আমি কার কথা বিশ্বাস করব? রায়হান কি সত্যিই নির্দোষ, নাকি জায়েদই সত্যটা লুকিয়ে রেখেছে? ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম জায়েদ রুমে নেই। সাময়িক স্বস্তি পেলাম। চুপচাপ শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর দরজা খুলে জায়েদ ভিড়ে এলেন। হাতে একটা লাইটার দেখে বুঝলাম সম্ভবত বারান্দায় গিয়ে ধূমপান করছিলেন। আমি পাশ ফিরেছিলাম। উনি হয়তো ভেবেছেন আমি ঘুমিয়ে পড়েছি। একটু পর টের পেলাম উনি আমার পাশে শুয়েছেন। আমি হালকা নড়তেই উনি আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন, তারপর ওপাশ ফিরে শুয়ে পড়লেন। সারা রাত ঘুম এলো না। ভোরের অপেক্ষায় ঘড়ির টিকটিক যেন আরও জোরে বাজতে লাগলো। কখন যে শেষ দিকে চোখ লেগে গেছে বুঝিনি। ঘুম ভাঙল হঠাৎ। দেওয়াল ঘড়ি দেখলাম 7টা 10।
জায়েদ আমাকে শক্ত করে জড়িয়ে রেখেছেন। আমি ছাড়াতে গেলে উনি আরও শক্ত করে ধরলেন। বিরক্তি চেপে আমি উঁচু স্বরে বললাম, উফ, ছাড়ুন তো। জায়েদ চমকে চোখ খুলে দ্রুত ছেড়ে দিলেন। অপরাধী গলায় বললেন, সরি, ঘুমের ঘোরে বুঝিনি। আমি আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। মাথায় তখন একটাই কথা, রায়হানের সাথে ছাদে দেখা হওয়ার কথা ছিল, কিন্তু সকাল হয়ে গেছে। আমি দৌড়ে নিচে এলাম। সবার চোখ এড়িয়ে চারপাশে রায়হানকে খুঁজলাম, কোথাও নেই। ডাইনিংয়ে সবাই বসেছে। রাইসা আপা হঠাৎ বলে উঠলেন, ছোট ভাইটা একটু বেরিয়েছে, বলেছে দুপুরে ফিরবে, বিকেল হতে পারে। আমার বুকটা ধপ করে উঠল। রায়হান বেরিয়ে গেছে? তবে কাল ভোরের কথা মিথ্যে, নাকি ইচ্ছে করে দেখা না করে পালিয়ে গেল? ঠিক তখনই জায়েদ আমার দিকে তাকিয়ে বললেন, তোমার বাবা ফোন দিয়েছিলেন, ওনারা আজ বিকেলে তোমাকে দেখতে চায়, তুমি রেডি থেকো। আর তোমার ফোনটা কোথায়? অনেকবার কল করেছে, তুমি ধরনি। আমি হ্যান্ডব্যাগ খুলে ফোন বের করতেই মাথা ঘুরে গেল। 50-এরও বেশি মিসড কল। হাত কাঁপতে কাঁপতে বাবাকে কল ব্যাক করলাম। ওপাশ থেকে বাবার কড়া গলা, তোকে বিয়ে দিয়েছি মানে এই নয় যে তুই আমাদের ভুলে যাবি। আমি দ্রুত বললাম, সরি আব্বু, কাল ফোন বের করতে ভুলে গেছি, আমি ঠিক আছি। কথার মাঝেই ফোনটা কেড়ে নিল ছোট বোন ঋতু। আপু, আজ বিকেলে আসবি তো? আমি ফিসফিস করে বললাম, হ্যাঁ, আর শোন, একটা জরুরি কথা আছে। ঋতু একটু দূরে যেতেই আমি বললাম, রায়হান ফিরে এসেছে, আর সে বলছে ও আমার স্বামীর ছোট ভাই। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ঋতু শ্বাস ফেলে বলল, আপু, সাবধানে থাকিস, সব কিছু গুলিয়ে ফেলিস না, আগে সত্যটা জান। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই দরজায় টোকা। জায়েদের কণ্ঠ, মিতা, ফোনে কাকে বলছো? সব ঠিক তো? আমি দ্রুত কল কেটে দিলাম। বুকের ভেতর ধকধক, মুখ শুকিয়ে গেছে। জায়েদ ভেতরে ঢুকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, চোখে কেমন একটা প্রশ্ন। তারপর হঠাৎ মৃদু হাসলেন। তুমি ভয় পেলে অদ্ভুত সুন্দর লাগে। আমি জোর করে স্বাভাবিক গলায় বললাম, কই, কিছু হয়নি। কিন্তু আমার মাথার ভেতর তখন একটাই শব্দ ঘুরছে, ছাদে প্রমাণ। রায়হান কেন এলো না? আর জায়েদের চোখে এই শান্ত মায়া, এটা কি সত্যি নাকি মুখোশ? আমি বুঝতে পারলাম আজকের দিনটা শান্তিতে শেষ হবে না, কারণ দূর থেকে আমি স্পষ্ট শুনতে পেলাম রাইসা আপা কাউকে বলছেন, ছোট ভাইটা আবার ঝামেলায় জড়িয়ে পড়েছে। আর আমার বুকের ভেতর অজানা আশঙ্কা গাঢ় হয়ে নামতে লাগল। রাইসা আপার কথাটা কানে যেতেই বুকের ভেতর কেমন একটা ধাক্কা খেল। আবার ঝামেলা মানে কি? রায়হান কি সত্যি কিছু লুকোচ্ছে, নাকি জায়েদের সম্পর্কে এমন কিছু আছে যা আমি এখনো জানি না? মাথার ভেতর প্রশ্নের পর প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি আর দাঁড়ালাম না, নিজের রুমে ফিরে এলাম। দরজা বন্ধ করতেই হঠাৎ মনে হলো দেয়ালগুলো বুঝি আমার দিকে এগিয়ে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বিছানার ধারে বসে চোখ বন্ধ করলাম। ঠিক তখনই ফোনে একটা নোটিফিকেশন, অজানা নাম্বার থেকে মেসেজ। ছাদে দেখা হয়নি, দোষ আমার না, আজ বিকেলে কথা বলতেই হবে। হাত কেঁপে উঠল। রায়হান, ও সত্যি ইচ্ছে করে আসেনি, কিন্তু কেন? মেসেজের রিপ্লাই দিলাম না। এই বাড়ির ভেতরে দাঁড়িয়ে ওর সাথে যোগাযোগ করাটাই যেন অপরাধ। দুপুর গড়াতেই জায়েদ অফিসের জন্য রেডি হচ্ছিলেন। শার্টের বোতাম আটকাতে গিয়ে হঠাৎ বললেন, আমি আজ একটু দেরিতে ফিরতে পারি, তোমার যদি একা একা অস্বস্তি লাগে রাইসা আপার সাথে থাকো। আমি মাথা নাড়লাম, কিছু বললাম না। উনি বেরিয়ে যেতেই বুকের ভেতর চাপা স্বস্তি আর ভয় দুটোই একসাথে অনুভব করলাম। কারণ জায়েদ অফিসে থাকলে এই বাড়িতে রায়হানের সাথে মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাড়ে। বিকেলের দিকে শাশুড়িমা আমাকে ডাকলেন, বৌমা, চলো আমাদের বাড়িতে একটু ঘুরে আসি, তোমার বাবার বাড়ি যাওয়ার আগে একটু ফ্রেশ লাগবে। আমি না করতে পারলাম না। গাড়িতে বসে জানালার বাইরে তাকিয়ে থাকলাম। মনটা অদ্ভুতভাবে অস্থির। হঠাৎ গাড়িটা একটা সিগন্যালে থামল। চোখের সামনে যা দেখলাম তাতে আমার বুকটা কেঁপে উঠল। ফুটপাথের পাশে দাঁড়িয়ে আছে রায়হান। চোখাচোখি হতেই ও অবাক হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নিলাম, কিন্তু দেরি হয়ে গেছে। শাশুড়িমা খেয়াল করলেন কিনা জানি না, তবে রায়হান আমাদের গাড়ির দিকে তাকিয়েছিল, চোখে অদ্ভুত এক জেদ। বাড়ি ফিরে এলাম। মনটা আর শান্ত নেই। একটু পর ফোনটা আবার ভাইব্রেট করল। আজ সন্ধ্যায় ছাদে আসিস, এবার মিথ্যে বলছি না। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। রিপ্লাই করলাম, শেষবার, এরপর নয়। সন্ধ্যা নামতেই বাড়ির সবাই টিভি নিয়ে ব্যস্ত। সুযোগটা কাজে লাগিয়ে আমি নিঃশব্দে ছাদের দিকে এগোলাম। বুকের ভেতর ধুকপুকানি বাড়ছে।
দরজা ঠেলে বেরোতেই দেখি রায়হান দাঁড়িয়ে আছে দেয়ালে হেলান দিয়ে। দেরি করলি? ও বলল। আমি সরাসরি বললাম, কাল কেন আসিসনি? রায়হান চোখ নামিয়ে বলল, ভয় পেয়েছিলাম, যদি ভাইয়া দেখে ফেলে সব শেষ হয়ে যেত। ভাইয়া? আমি তিক্ত হাসলাম। এখন ভাইয়া বলছিস? ও আমার দিকে তাকালো। মিতা, তুই জানিস না, জায়েদ যা দেখাচ্ছে সে ততটা সহজ মানুষ না। আমি শক্ত গলায় বললাম, প্রমাণ। রায়হান ব্যাগ থেকে একটা ফোন বের করল। এই ফোনটা আমার না, 4 বছর আগে তোর সাথে সম্পর্ক থাকার সময়ও এটা আমার কাছে ছিল। জায়েদই আমাকে এটা ব্যবহার করতে দিয়েছিল। আমি বিভ্রান্ত হলাম। কেন? কারণ ও গলা নামিয়ে বলল ও আমার ওপর নজর রাখত। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তুই যা খুশি বলছিস। রায়হান ফোনটা অন করে কিছু কল রেকর্ডিং চালু করল। জায়েদের কণ্ঠ, পরিষ্কার, ঠান্ডা। ওকে দূরে রাখো, না হলে ফল ভালো হবে না। আমার পা থেকে শক্তি যেন সরে গেল, মাথা ঝিমঝিম করছে। এই রেকর্ডিংগুলো কোথা থেকে? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। বিদেশে যাওয়ার আগের, রায়হান বলল। ও আমাকে হুমকি দিয়েছিল, বলেছিল তোর কাছ থেকে সরে যেতে। আমি চিৎকার করে উঠলাম, মিথ্যে, ও এমন না। রায়হান হেসে উঠল, কিন্তু সে হাসিতে আনন্দ নেই। তুই এখনও ওকে বিশ্বাস করছিস? তোর বাবার অসুস্থতার সুযোগ নিয়ে বিয়েটা তাড়াতাড়ি করিয়েছে কে? আমার চোখ ভিজে গেল। তুই তাহলে 4 বছর কোথায় ছিলি? পালিয়ে বাড়িয়েছি, ও বলল, কারণ ভেবেছিলাম তোর জীবনটা অন্তত শান্ত থাকবে। ঠিক তখনই ছাদের দরজায় শব্দ। আমি ঘুরে তাকাতেই দেখলাম রাইসা আপা দাঁড়িয়ে, চোখে বিস্ময়, কণ্ঠে শীতলতা। বৌমা, তুমি এখানে? রায়হান এক মুহূর্তেও দেরি করল না, অন্য দিক দিয়ে ছাদ ছেড়ে চলে গেল। আমি বোবা হয়ে দাঁড়িয়ে রইলাম। রাইসা আপা ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, তুমি কি জানো রায়হান কত বড় ঝামেলা? আমি কাঁপা গলায় বললাম, মানে? তিনি দীর্ঘশ্বাস ফেললেন। কাল জায়েদ তোমাকে সব বলবে। আমি শুধু এটুকু বলবো, একজন মানুষ কখনো যেমন দেখা যায় তেমন হয় না। আমি নিচে নেমে এলাম, রুমে ঢুকে দরজা বন্ধ করলাম। মাথার ভেতর সব গুলিয়ে গেছে। রায়হানের কথায় সন্দেহ, জায়েদের চোখে মায়া, আমি মাঝখানে দাঁড়িয়ে। রাত বাড়তে থাকল। ঠিক তখনই দরজা খুলে জায়েদ ঢুকল, ক্লান্ত মুখ, চোখে অদ্ভুত এক দৃঢ়তা। আমার দিকে তাকিয়ে বললেন, মিতা, আজ তোমাকে একটা সত্য জানতে হবে, আর সেটা শোনার পর তুমি আমাকে যেভাবে বিচার করবে আমি মেনে নেব। আমার বুকের ভেতর ঝড় উঠল। আমি বুঝে গেলাম এই রাতের পর আর কিছু আগের মতো থাকবে না। জায়েদের কথাটা শোনা মাত্রই আমার বুকের ভেতর কেমন একটা শূন্যতা নেমে এলো। উনি দরজা বন্ধ করে ধীরে ধীরে আমার সামনে এসে বসলেন। রুমে তখন অদ্ভুত এক নীরবতা, যেন নিঃশ্বাস নিলেও শব্দ হবে। আমি শক্ত করে নিজের হাত দুটো মুঠো করলাম। বলুন, আমি বললাম, আজ যা বলবেন সব শুনব, কিন্তু আর অর্ধ সত্য নয়। জায়েদ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর খুব শান্ত গলায় বললেন, তুমি আজ ছাদি দিয়েছিলে। আমি চমকে তাকালাম, মিথ্যে বলার চেষ্টা করিনি। হ্যাঁ, রায়হানের সাথে কথা হয়েছে। উনি বললেন, এটা প্রশ্ন নয়, নিশ্চিত বক্তব্য। আমি মাথা নাড়লাম, হয়েছে। জায়েদ চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস ফেললেন। আমি জানতাম, তবুও চুপ ছিলাম, কারণ সত্য লুকিয়ে রাখলে একদিন সেটা আরও ভয়ঙ্করভাবে বেরিয়ে আসে। আমি আর সহ্য করতে পারলাম না। কাঁপা গলায় বললাম, ও বলেছে আপনি ওকে হুমকি দিয়েছিলেন, আমাকে ওর থেকে দূরে রাখতে চেয়েছিলেন। জায়েদ ধীরে ধীরে আমার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে রাগ নেই, আছে গভীর ক্লান্তি। হ্যাঁ, বললেন তিনি, আমি চেয়েছিলাম ও তোমার জীবন থেকে সরে যাক। আমার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কেন? কারণ ও গলা নামিয়ে বলল, আমি জানতাম ও কেমন মানুষ। আমি তিক্ত হাসলাম। তাহলে আমাকে বলেননি কেন? কারণ তখন তুমি অন্ধভাবে ওকে ভালোবাসতে, জায়েদ বললেন। আমি জানতাম আমার বলা একটা কথাও তুমি বিশ্বাস করতে না। আমি মাথা ঝাঁকালাম। রায়হান বলেছে আপনি ওর ওপর নজর রাখতেন। হ্যাঁ, জায়েদ স্বীকার করলেন, কারণ ও নেশায় জড়িয়ে পড়েছিল, ভুল মানুষের সাথে চলাফেরা করত। আমি ভয় পেয়েছিলাম এই ছেলেটা একদিন তোমাকেও সেই অন্ধকারে টেনে নেবে। আমি থমকে গেলাম। নেশা? জায়েদ উঠে আলমারি থেকে একটা ফাইল বের করলেন, আমার সামনে রেখে দিলেন। খোলো। হাত কাঁপতে কাঁপতে ফাইল খুললাম। ভেতরে হাসপাতালের রিপোর্ট, কিছু অভিযোগের কপি আর কয়েকটা ছবি। ছবিগুলো দেখে চোখ জ্বালা করে উঠল।
রায়হান, অচেনা কিছু মানুষের সাথে, চোখে মাতাল ভাব। এগুলো আমার গলা শুকিয়ে গেল। 4 বছর আগের। জায়েদ বললেন, ওকে শুধরানোর চেষ্টা করেছি। বাবা মা জানত না, আমি একাই সামলাতে চেয়েছিলাম। আমি হঠাৎ মনে করতে লাগলাম কলেজের শেষ দিকটায় রায়হানের আচরণ বদলে যাচ্ছিল। হঠাৎ রেগে যাওয়া, অকারণ অদৃশ্য হয়ে যাওয়া। আমি তখন অন্ধ প্রেমের অন্ধত্বে কিছুই বুঝতে চাইনি। তবুও আমি বললাম, আপনি সব বলার অধিকার রাখতেন। জায়েদ মাথা নিচু করলেন। ভুল করেছি, স্বীকার করছি। আমি ভেবেছিলাম দূরে সরিয়ে রাখলেই তুমি নিরাপদ থাকবে। ঠিক তখনই দরজায় টোকা। রাইসা আপা ভেতরে ঢুকলেন, চোখে উদ্বেগ। ও চলে গেছে, রাইসা আপা বললেন। রায়হান বাড়ি ছেড়েছে। আমার বুকটা কেঁপে উঠল। কোথায় জানি না, কিন্তু যাওয়ার আগে ও আমাকে বলেছে তোমার সামনে সত্যটা বের করবেই। জায়েদ চোয়াল শক্ত করলেন। ও চাইছে তোমার মনে আবার সন্দেহ ঢোকাতে। আমি উঠে দাঁড়ালাম, মাথা ঘুরছে। আমি আর কাকে বিশ্বাস করব? রাইসা আপা আমার কাছে এসে বললেন, বিশ্বাস একদিনে তৈরি হয় না বৌমা, সময় দাও। রাতটা নিদারুণ ভারী হয়ে উঠল। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। মাথার ভেতর রায়হান আর জায়েদের মুখ ঘুরে ফিরে আসছে। হঠাৎ ফোন ভাইব্রেট করল। স্ক্রিনে অচেনা নাম্বার। শেষবার দেখা করতে হবে, না হলে তুমি ভুল মানুষকে বেছে নেবে। রায়হান। আমি চোখ বন্ধ করলাম। বুকের ভেতর তীব্র দ্বন্দ্ব। জায়েদ পাশে বসেছিলেন। আমার ফোনের আলো দেখে প্রশ্নভরা দৃষ্টিতে তাকালেন। আমি ধীরে করে বললাম, ও আবার মেসেজ করেছে। জায়েদ কিছু বললেন না, শুধু শান্ত গলায় বললেন, তুমি যা ঠিক মনে করো করো, কিন্তু একা যাবে না। আমি অবাক হয়ে তাকালাম। আপনি আমাকে আটকাবেন না? উনি মৃদু হাসলেন। ভালোবাসা আটকায় না মিতা, ভালোবাসা ভরসা রাখে। সেই মুহূর্তে আমার চোখে পানি চলে এলো। বুঝলাম এই মানুষটা ভুল করলেও মিথ্যে বলছে না। তবু রায়হানের বলা শেষবারটা আমাকে ছেড়ে দিচ্ছে না। আমি জানি না আগামীকাল কার মুখোশ খুলবে, কিন্তু নিশ্চিত জানি পরের সত্যটা আরও ভয়ঙ্কর হবে। রাতটা কোনোভাবেই কাটতে চাইছিল না। জায়েদ আমার পাশে শুয়েছিল, কিন্তু আমাদের মাঝখানে যেন অদৃশ্য একটা দেয়াল দাঁড়িয়ে। উনি ঘুমিয়ে পড়েছেন কিনা বুঝতে পারছিলাম না। আমি চুপচাপ ছাদের দিকে তাকিয়েছিলাম। মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে, শেষবার দেখা। ভোরের দিকে কখন যে চোখ লেগে গিয়েছিল বুঝিনি। হঠাৎ দরজায় নক। চমকে উঠে বসলাম। জায়েদও উঠে পড়েছেন। রাইসা আপার কণ্ঠ, মিতা তুমি কি জেগে আছো? দরজা খুলতেই আপা বললেন, আজ সকালেই আমরা তোমার বাবার বাড়ি যাব। জায়েদের অফিস থেকে ছুটি ম্যানেজ হয়ে গেছে। আমি অবাক হয়ে জায়েদের দিকে তাকালাম। উনি শুধু মাথা নাড়লেন। আপা চলে যেতেই আমি চাপা গলায় বললাম, কেন হঠাৎ? জায়েদ শান্ত গলায় বললেন, তুমি অস্থির, নিজের মানুষের কাছে থাকলে মনটা হালকা হবে। আমি আর কিছু বললাম না, কিন্তু জানতাম আজ যদি রায়হানের সাথে কথা না হয় আমি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না। বাবার বাড়িতে পৌঁছাতেই মা আমাকে বুকে টেনে নিলেন। মুখটা এমন শুকনো কেন? সব ঠিক তো? আমি মিথ্যে হাসলাম, হ্যাঁ মা। দুপুরের খাবার শেষে জায়েদ ফোন ধরতে বাইরে গেলেন। সেই সুযোগেই ঋতু আমাকে টান দিয়ে ঘরে নিয়ে গেল। আপু তুই লুকোচ্ছিস, ও সরাসরি বলল, চোখে মুখে সব লেখা। আমি আর চেপে রাখতে পারলাম না, সব বলে ফেললাম। ছাদ, রেকর্ডিং, ফাইল, আবার রায়হানের মেসেজ। ঋতু চুপচাপ শুনল, তারপর বলল, একটা প্রশ্ন করি? আমি মাথা নাড়লাম। রায়হান 4 বছর আগে হঠাৎ উধাও হয়ে গেল, তোকে একবারও খুঁজল না। আর জায়েদ ভুল করেছে, কিন্তু সামনে দাঁড়িয়ে সব স্বীকার করছে। তুই কাকে বেশি চেনিস? আমি কথা খুঁজে পেলাম না। ঠিক তখনই আমার ফোনে আবার মেসেজ, আজ বিকেল 5টায় পুরনো লাইব্রেরির পেছনে, না এলে সব শেষ। ঋতু ফোনটা দেখে বলল, তুই যাবি? আমি গভীর নিঃশ্বাস নিলাম। যেতেই হবে। বিকেলে বাবার বাড়ি থেকে বের হওয়ার সময় জায়েদ বললেন, আমি একটু কাজে বেরোচ্ছি, সন্ধ্যায় বাসায় দেখা হবে। আমি জানতাম উনি বুঝেছেন, তবুও কিছু বললেন না। পুরনো লাইব্রেরির পেছনের জায়গাটা প্রায় ফাঁকা। গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে রায়হান। আমাকে দেখেই এগিয়ে এলো। তুই এসেছিস? ওর চোখ জ্বলছে। আমি দূরত্ব রেখে দাঁড়ালাম। শেষবার বলবি বলেছিলি, বল। রায়হান পকেট থেকে কিছু কাগজ বের করল। এই দেখ,
বিদেশে থাকাকালীন আমার ব্যাংক স্টেটমেন্ট, জায়েদ নিয়মিত টাকা পাঠাতো। আমি ভ্রু কুঁচকে বললাম, এটা প্রমাণ কিসের? প্রমাণ যে ও আমাকে কিনতে চেয়েছিল। রায়হান উত্তেজিত গলায় বলল, তোর জীবন থেকে সরে থাকার দাম। আমি ধীরে বললাম, নাকি তোকে বাঁচিয়ে রাখার জন্য? রায়হান থমকে গেল। মানে? আমি গলা শক্ত করলাম। তুই এখনও অর্ধসত্য বলছিস। জায়েদ আমাকে সব দেখিয়েছে, রিপোর্ট, ছবি, সব। রায়হান হেসে উঠল, কিন্তু সে হাসি ভাঙা। তুই ওর পক্ষ নিচ্ছিস? আমি সত্যের পক্ষ নিচ্ছি, বললাম। তুই আমাকে ভালোবাসলে 4 বছর চুপ থাকতি না। রায়হানের মুখ বদলে গেল। আমি চুপ ছিলাম কারণ ভেবেছিলাম ফিরে এলে তুই আবার আমার হবি। আমার শরীর কেঁপে উঠল। এটাই তোর ভালোবাসা? ঠিক তখনই পেছন থেকে শক্ত গলায় একটি কণ্ঠ, মিতা। আমি ঘুরে দেখি জায়েদ দাঁড়িয়ে, চোখে রাগ নেই, আছে গভীর দৃঢ়তা। রায়হান থমকে গেল। ভাইয়া। জায়েদ এক পা এগিয়ে বললেন, আর নাটক নয় রায়হান, তুমি অসুস্থ, তোমার সাহায্য দরকার, মিথ্যে নয়। রায়হান চিৎকার করে উঠল, তুই সব কেড়ে নিয়েছিস। না, জায়েদ শান্ত গলায় বললেন, তুমি নিজেই সব হারিয়েছ। রায়হান আমার দিকে তাকালো, চোখে হাহাকার। মিতা, শেষবার জিজ্ঞেস করছি, তুই কাকে বেছে নিবি? আমি এক পা এগিয়ে জায়েদের পাশে দাঁড়ালাম। যে সত্য বলেছে আর যে থেকেছে। রায়হানের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, কোনো কথা না বলে ঘুরে চলে গেল। আমি কাঁপতে কাঁপতে জায়েদের হাত ধরলাম। উনি শক্ত করে ধরলেন। সব শেষ? আমি ফিসফিস করে বললাম। জায়েদ ধীরে বললেন, না, কিছু শেষ হলে তবেই নতুন শুরু হয়। আমি জানতাম ঝড় থামেনি, কারণ রাইহানের চোখে যে অন্ধকার দেখেছি সেটা এখনও বিপজ্জনক। রাইহান চলে যাওয়ার পরও জায়েদের হাতটা আমি ছাড়তে পারলাম না। বুকের ভেতর কেমন একটা কাঁপুনি, ভয়, স্বস্তি আর অপরাধ বোধ সব মিলিয়ে অদ্ভুত অনুভূতি। জায়েদ আমাকে গাড়িতে বসিয়ে চুপচাপ বাড়ির পথে রওনা দিলেন। আমাদের কারোর মুখেই কোনো কথা নেই। বাড়িতে ঢুকতেই রাইসা আপা ছুটে এলেন। আমার মুখ দেখে বুঝে গেলেন কিছু একটা ঘটেছে। সব ঠিক আছে তো? জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। জায়েদ সংক্ষেপে বললেন, রায়হানের সাথে কথা হয়ে গেছে। আপা আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু আমার কাঁধে হাত রেখে বললেন, এখন বিশ্রাম নাও। রুমে ফিরে আমি বিছানায় বসে পড়লাম। শরীরটা যেন হঠাৎই ক্লান্ত হয়ে গেছে। চোখ বন্ধ করতেই রায়হানের শেষ প্রশ্নটা কানে বাজতে লাগল, তুই কাকে বেছে নিবি? আমি চোখ খুলে জায়েদের দিকে তাকালাম। উনি ঘুরে তাকালেন। আপনি যদি আজ না আসতেন? প্রশ্নটা নিজের অজান্তেই বেরিয়ে গেল। উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তাহলে হয়তো আরও একটা বড় ভুল হতো। আমি মাথা নিচু করলাম। আমি আপনাকে অবিশ্বাস করেছি। জায়েদ ধীরে এসে আমার সামনে বসে পড়লেন। অবিশ্বাসের জন্ম হয় ভয় থেকে। তুমি ভয় পেয়েছিলে, সেটা স্বাভাবিক। আমি চোখের পানি আটকাতে পারলাম না। কিন্তু আমি তো আপনাকে কষ্ট দিয়েছি। উনি আলতো করে আমার হাত ধরলেন। ভালোবাসায় কষ্ট থাকেই মিতা, না থাকলে সেটা অভ্যেস হয়ে যায়। সেই মুহূর্তে দরজায় হালকা নক। রাইসা আপা ঢুকলেন, হাতে একটা ফোন। জায়েদ, একটু দেখবে? ফোনটা হাতে নিতেই মুখটা শক্ত হয়ে গেল। রায়হানকে পুলিশ খুঁজছে, উনি বললেন। একটা পুরনো অভিযোগ আবার ওপেন হয়েছে। আমি চমকে উঠলাম। কি অভিযোগ? নেশা সংক্রান্ত। জায়েদ শান্ত গলায় বললেন, কয়েক বছর আগের। আমার বুকের ভেতর ধাক্কা খেল। রায়হান যে অন্ধকারে ছিল সেটা আমি বুঝতেই চাইনি। রাতটা অদ্ভুতভাবে নিঃশব্দে কাটল। জায়েদ আমার পাশে শুয়েছিলেন, কিন্তু কোনো স্পর্শ নয়, শুধু উপস্থিতি। সেই উপস্থিতিটুকুই তখন আমার জন্য যথেষ্ট। পরদিন সকালে বাড়িতে অস্বাভাবিক ব্যস্ততা। শাশুড়িমা ফোনে কারো সাথে কথা বলছিলেন, মুখে চিন্তার রেখা। আমি রান্নাঘরে ঢুকতেই তিনি বললেন, রায়হান নাকি কাল রাতে ধরা পড়েছে। হাত থেকে কাপটা পড়ে যেতে যেতে রক্ষা পেল। ধরা পড়েছে? হ্যাঁ, তিনি দীর্ঘশ্বাস ফেললেন। নেশা আর জাল কাগজপত্র সব মিলিয়ে। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনে হলো একটা অধ্যায় সত্যিই শেষ হয়ে গেল। জায়েদ অফিসে যাওয়ার সময় বললেন, আমি আজ তাড়াতাড়ি ফিরব। দিনটা কাটল অদ্ভুতভাবে। মনে হচ্ছিল আমি নিজের ভেতরেই কিছু একটা খুঁজছি। সন্ধ্যার দিকে হঠাৎ দরজায় জোর নক। দরজা খুলতেই দেখি দুজন পুলিশ অফিসার। মিতা রহমান? একজন জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম।
আপনাকে কিছু প্রশ্ন করতে হবে। উনি বললেন। আমার পা অবশ হয়ে গেল। কেন? রায়হান সেন আপনার নাম উল্লেখ করেছে। আমাকে ড্রয়িং রুমে বসানো হলো। তারা জিজ্ঞেস করল আমি রায়হানকে চিনি কিনা, শেষ কবে কথা হয়েছে, কোথায় দেখা হয়েছে। আমি সত্যি কথাই বললাম, লুকানোর কিছু নেই। ঠিক তখনই জায়েদ বাড়ি ফিরলেন। পরিস্থিতি বুঝে তিনি সব সামাল দিলেন। পুলিশ যাওয়ার আগে একজন অফিসার বললেন, আপনি ভাগ্যবান যে সময় মতো সত্যটা বুঝেছেন। রাত নেমে এলো। জায়েদ আমার পাশে বসে বললেন, ভয় পেও না, ওর চিকিৎসা দরকার, শাস্তি নয়, ঠিক হওয়া দরকার। আমি মাথা নাড়লাম। আমি চাই ও ঠিক হোক, কিন্তু আমার জীবন থেকে দূরে থাকুক। জায়েদ মৃদু হাসলেন, সেটাই হবে। আমি প্রথমবার মনে মনে স্বীকার করলাম, এই মানুষটার সাথে ভবিষ্যৎ ভাবতে আমার আর ভয় লাগছে না। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ কিছু ক্ষত শুকোতে সময় লাগে, আর কিছু সত্য সামনে আসতে একটু দেরি করে। রাতটা অস্বস্তিতে কাটল। রায়হানের নামটা শুনলেই বুকের ভেতর কেমন জানি মোচড় দিয়ে উঠছে। জায়েদ আমার পাশে থাকলেও মনটা শান্ত হচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম ভয়টা রায়হানকে নিয়ে না, ভয়টা নিজের ভুল সিদ্ধান্তগুলো নিয়ে। পরদিন সকালে ঘুম ভাঙতেই মাথা ভার লাগছিল। জানালার পর্দা সরাতেই দেখলাম বাইরে রোদ উঠেছে, অথচ আমার ভেতরটা অদ্ভুত অন্ধকার। পাশে তাকিয়ে দেখি জায়েদ নেই। বাথরুম থেকে পানির শব্দ আসছে। উনি ফ্রেশ হয়ে বেরোতেই বললেন, আজ তোমাকে একা রেখে যেতে ইচ্ছে করছে না, কিন্তু অফিসে একটা জরুরি মিটিং আছে। আমি মাথা নাড়লাম, আমি ঠিক আছি। কথাটা বললেও নিজের কণ্ঠেই আত্মবিশ্বাস পেলাম না। জায়েদ সেটা বুঝলেন। কাছে এসে আমার কপালে আলতো করে হাত রেখে বললেন, কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে ফোন করবে। উনি বেরিয়ে যেতেই বাড়িটা হঠাৎ খুব ফাঁকা লাগল। রাইসা আপা আর শাশুড়িমা কাজে ব্যস্ত। আমি নিজের রুমে এসে বসে পড়লাম। হঠাৎ ফোনে একটা অজানা নাম্বার থেকে কল। রিসিভ করতেই পরিচিত কণ্ঠ, ঋতু। আপু তুই ঠিক আছিস তো? ওর গলায় দুশ্চিন্তা। আমি হালকা হাসলাম। আছি। ঋতু একটু চুপ করে থেকে বলল, রায়হানের ব্যাপারে নিউজে নাম এসেছে। আমার বুকটা ধক করে উঠল। কি নিউজ? ওর বিরুদ্ধে নাকি আরও কয়েকটা অভিযোগ বের হয়েছে। এক মেয়ের পরিবার মামলা করেছে। ফোনটা নামিয়ে রাখলাম। মনে হলো বুকের ভেতর জমে থাকা ভারী কিছু একটা ধীরে ধীরে ভেঙে পড়ছে। আমি জানতাম রায়হান যতই নিজেকে নির্দোষ দেখাক, ভেতরের অন্ধকারটা একদিন সামনে আসবেই। দুপুরের দিকে শাশুড়িমা আমাকে ডাকলেন, বৌমা একটু বসো। আমি ওনার পাশে বসলাম। উনি গভীর চোখে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি অনেক কিছু সহ্য করেছ। সব জানার পরও যেভাবে নিজেকে সামলাচ্ছ সেটা সহজ না। আমি কিছু বলতে পারলাম না। উনি আবার বললেন, জায়েদ নিখুঁত না, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু ওর মনটা পরিষ্কার, সেটা বুঝতে আমার সময় লাগেনি। এই কথাগুলো শুনে চোখে পানি চলে এলো। প্রথমবার মনে হলো এই বাড়িটা আর অচেনা না। সন্ধ্যের দিকে হঠাৎ দরজায় আবার নক। সবাই একটু চমকে গেল। দরজা খুলে দেখি দুজন মহিলা দাঁড়িয়ে, মুখে কঠিন ভাব। আমরা রায়হান সেনের ব্যাপারে কথা বলতে এসেছি, একজন বললেন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। জায়েদ তখনও ফেরেনি। রাইসা আপার সামনে এগিয়ে এলেন, ভেতরে আসুন। ওরা বসতেই একজন বললেন, আমাদের মেয়েটার সাথে রায়হান প্রতারণা করেছে। আমরা শুনেছি ওর জীবনে আপনিও ছিলেন। আমি শক্ত গলায় বললাম, হ্যাঁ ছিলাম, কিন্তু অনেক আগের কথা। মহিলাটা দীর্ঘশ্বাস ফেললেন। আপনি ভাগ্যবান, সময় মতো বেরিয়ে এসেছেন। ওরা কিছু কাগজ দেখালেন, অভিযোগ, মেডিকেল রিপোর্ট। আমার মাথা ঘুরছিল। এত বড় সত্য আমি কিভাবে দেখিনি। ঠিক তখনই জায়েদ ফিরে এলেন। পরিস্থিতি সামলে নিয়ে উনি স্পষ্ট করে বললেন, আমরা তদন্তে সহযোগিতা করব। মহিলারা চলে যাওয়ার পর আমি ভেঙে পড়লাম। জায়েদ আমাকে শক্ত করে ধরে রাখলেন। সব শেষ হয়ে যাচ্ছে, আমি কাঁপা গলায় বললাম। জায়েদ শান্ত স্বরে বললেন, না মিতা, সব পরিষ্কার হচ্ছে। শেষ আর পরিষ্কার এক জিনিস না। আমি ওনার বুকে মুখ লুকালাম। আজ আর কোনো দ্বিধা নেই। আমি জানি আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম, কিন্তু ঠিক মানুষটাকে পেয়েছি। রাতের খাবারের পর আমি প্রথমবার নিজের ইচ্ছায় জায়েদের পাশে বসলাম। উনি কিছু বলেননি, শুধু মৃদু হাসলেন। আমি বুঝতে পারলাম ভালোবাসা জোর করে আসে না, ধীরে ধীরে গড়ে ওঠে।
আর আমি ধীরে ধীরে সেই ভালোবাসার দিকেই হাঁটছি। সকালের আলোটা আজ একটু আলাদা লাগছিল। জানলার ফাঁক দিয়ে ঢুকে পড়া রোদে ঘরটা ভরে গেছে, কিন্তু আমার ভেতরটা অদ্ভুতভাবে শান্ত। বহুদিন পর মনে হচ্ছে নিঃশ্বাসটা ঠিকঠাক নিচ্ছি। পাশে তাকিয়ে দেখি জায়েদ এখনও ঘুমাচ্ছেন। ঘুমের মধ্যেও কপালের ভাঁজ স্পষ্ট। এই কদিনে মানুষটা কতটা চাপের ভেতর দিয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি। আমি ধীরে উঠে বসতেই উনি চোখ খুললেন। এত ভোরে? আমি হালকা হাসলাম। ঘুম আসছিল না। জায়েদ উঠে বসলেন। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আজ আদালতে রায়হানের ব্যাপারে একটা শুনানি আছে। আমার বুকটা হালকা কেঁপে উঠল। আপনি যাবেন? হ্যাঁ, উনি বললেন, পরিবারের পক্ষ থেকে থাকা দরকার। আমি মাথা নাড়লাম। আমি কি যেতে পারি? জায়েদ অবাক হয়ে তাকালেন। চাও? আমি গভীর নিঃশ্বাস নিলাম। ভয়টা শেষ করতে চাই। উনি কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, তবে তুমি যদি অস্বস্তি বোধ করো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। আদালতের করিডরটা ভারী লাগছিল। লোকজন, ফিসফাস, ক্যামেরা সব মিলিয়ে মাথা ঝিমঝিম করছিল। রায়হানকে যখন নিয়ে আসা হলো, এক মুহূর্তের জন্য চোখ আটকে গেল। মানুষটা যেন অনেক ছোট হয়ে গেছে। চোখের নিচে কালি, মুখে ক্লান্তি। ওর চোখ আমার উপর পড়তেই ও থমকে গেল। আমি চোখ সরালাম না। এই প্রথম মনে হলো আমি আর দুর্বল নই। শুনানিতে একের পর এক অভিযোগ উঠল, প্রমাণ, রিপোর্ট, সাক্ষ্য। আমি চুপ করে বসেছিলাম, জায়েদের হাতটা শক্ত করে ধরে। রায়হান একবারও আমার দিকে তাকাতে পারেনি। বিরতির সময় জায়েদ আমাকে জিজ্ঞেস করলেন, ঠিক আছো? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, এখন ঠিক আছি। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, মিতা। ঘুরে দেখি রায়হানের মা, চোখ লাল, মুখে অনুশোচনা। আমি জানি তোমার কাছে ক্ষমা চাওয়ার অধিকার আমার নেই, কিন্তু ছেলেটা খুব ভুল পথে চলে গিয়েছিল। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমি ক্ষমা করতে পারি, কিন্তু ভুলটা মুছতে পারবো না। তিনি মাথা নুইয়ে চলে গেলেন। আমার বুকটা হালকা হলো। কথাটা বলার দরকার ছিল। বাড়ি ফেরার পথে গাড়িতে নীরবতা। হঠাৎ জায়েদ বললেন, তুমি আজ অনেক শক্ত ছিলে। আমি জানলার বাইরে তাকিয়ে বললাম, আপনার জন্য। উনি হালকা হেসে বললেন, আমার জন্য না, নিজের জন্য। বাড়িতে ফিরে দেখি শাশুড়িমা অপেক্ষা করছেন। আমাদের দেখে তিনি শুধু বললেন, আলহামদুলিল্লাহ। রাতের খাবারের পর আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম। জায়েদ এসে পাশে দাঁড়ালেন। ভবিষ্যৎ নিয়ে ভয় পাচ্ছ? উনি জিজ্ঞেস করলেন। আমি মাথা ঝাঁকালাম। না, শুধু চাই আর কোনো মিথ্যে যেন না থাকে। জায়েদ আমার দিকে তাকিয়ে বললেন, তোমার সাথে আমি কোনো মুখোশ রাখব না, এটুকু কথা দিতে পারি। আমি প্রথমবার নিজের ইচ্ছায় ওনার হাত ধরলাম। হাতটা উষ্ণ, স্থির, ঠিক যেরকম ভরসা হওয়া উচিত। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন এলো, ঋতুর মেসেজ। আপু, গর্ব হচ্ছে তোকে দেখে। আমি মুচকি হাসলাম। আজ বুঝতে পারছি, ভালোবাসা মানে শুধু অনুভূতি না, সাহসও। ভুলের মুখোমুখি হওয়ার সাহস, সত্যকে বেছে নেওয়ার সাহস। আর সেই সাহসটাই হয়তো আমাকে নতুন জীবনের দিকে নিয়ে যাচ্ছে। সকালটা অন্যরকম শান্ত নিয়ে এলো। জানালার বাইরে পাখির ডাক, ভেতরে নরম আলো। মনে হলো দীর্ঘ একটা ঝড়ের পর অবশেষে আকাশ পরিষ্কার। আমি ধীরে ধীরে চোখ খুলে বুঝলাম, আজ আর বুকের ভেতর সেই অস্থিরতা নেই। পাশে তাকিয়ে দেখি জায়েদ জেগে আছেন, চুপচাপ আমাকে দেখছেন। ঘুম ভাঙল? উনি মৃদু হেসে বললেন। আমি মাথা নাড়লাম। অনেক দিন পর শান্তিতে ঘুমিয়েছি। জায়েদ আমার কপালের পাশে হাত রেখে বললেন, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আজ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে, কিন্তু অদ্ভুতভাবে আমার ভেতরে আর ভয় কাজ করছে না। যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। এখন শুধু বাস্তবতাকে গ্রহণ করার পালা। বাড়িতে নীরব প্রস্তুতি। শাশুড়িমা নামাজ শেষে আমার পাশে বসে বললেন, মেয়ে, মানুষের জীবনে পরীক্ষা আসে, কেউ ভেঙে পড়ে, কেউ শক্ত হয়। তুমি শক্ত হয়েছ। এই কথাটা শুনে বুকের ভেতর একটা উষ্ণ অনুভূতি ছড়িয়ে গেল। এতদিন পর মনে হলো আমি সত্যিই এই পরিবারের অংশ। দুপুরের দিকে জায়েদের ফোন এলো। উনি ফোন রেখে আমার দিকে তাকালেন। চোখে দুঃখ নেই, আছে স্থিরতা। রায় হয়ে গেছে, বললেন তিনি। আমি চুপ করে থাকলাম। রায়হানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাকে চিকিৎসার জন্য রিহাবের সাথে কারাগারে পাঠানো হবে। আমি ধীরে চোখ বন্ধ করলাম।
বুকের ভেতর হালকা একটা ব্যথা উঠল, কিন্তু সেটা আর আগের মতো অসহনীয় নয়। এটা শোক নয়, এটা অতীতকে বিদায় জানানোর ব্যথা। ও ঠিক হবে তো? আমি আস্তে জিজ্ঞেস করলাম। জায়েদ বললেন, ঠিক হওয়ার সুযোগ পাবে, বাকিটা ওর নিজের হাতে। আমি মাথা নাড়লাম, আর কিছু বলার নেই। বিকেলের দিকে বাবার ফোন এলো। উনি শান্ত গলায় বললেন, মা অনেক চিন্তায় ছিল, কিন্তু আজ মনটা হালকা। আমি বললাম, আমারও আব্বু। ঋতু ফোন নিয়ে চেঁচিয়ে উঠল, আপু, এবার কিন্তু নিজের মতো করে বাজবি, কথা দে। আমি হেসে বললাম, দিচ্ছি। রাত নামল। বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। তারাগুলো স্পষ্ট। জায়েদ এসে পাশে দাঁড়ালেন। এখন কি ভাবছ? উনি জিজ্ঞেস করলেন। আমি ধীরে বললাম, ভাবছি আমি কতটা বদলে গেছি। জায়েদ বললেন, বদলে যাওয়া মানে হারিয়ে যাওয়া না, পরিণত হওয়া। আমি ওনার দিকে তাকালাম। আপনি কি কখনো আফসোস করেন আমাকে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়ে? জায়েদ মৃদু হেসে বললেন, না, কারণ এই পথটা কঠিন হলেও সত্য ছিল, আর আমি সত্যের সাথে থাকতে চেয়েছি। আমি নিজের অজান্তেই ওনার কাঁধে মাথা রাখলাম। কোনো অস্বস্তি নেই, কোনো দ্বিধা নেই, শুধু এক ধরনের নিশ্চিন্ততা। জায়েদ, আমি বললাম, আমি পারফেক্ট নই। উনি হালকা হাসলেন, আমিও না, তাই তো আমরা মানুষ। নীরবতায় আমরা দাঁড়িয়ে রইলাম। সেই নীরবতা এবার আর ভয়ঙ্কর নয়, এটা শান্ত। পরের দিন নতুন রুটিন শুরু হলো। আমি নিজের পড়াশোনা আর কাজ নিয়ে ভাবতে শুরু করলাম। জায়েদ অফিসে যাওয়ার আগে বললেন, নিজের স্বপ্নগুলো ভুলে যেও না কিন্তু। আমি হাসলাম, এবার আর ভুলব না। আমি জানি জীবনে আর কখনো কষ্ট আসবে না এমন নিশ্চয়তা নেই, কিন্তু এখন আমার পাশে একজন মানুষ আছে যে মুখোশ পরে নয়, সত্য নিয়ে দাঁড়ায়। আর সবচেয়ে বড় কথা, আমি নিজেকে হারিয়ে ফেলছি না। ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, ভালোবাসা মানে নিজেকে খুঁজে পাওয়া। আর আজ অনেক ভুল, অনেক কান্না পেরিয়ে আমি নিজেকে খুঁজে পেয়েছি। সমাপ্ত।